নমস্কার, গল্প চিরন্তনীতে সবাইকে স্বাগত জানাই। শুরু করছি বিমল করের লেখা সঙ্গিনী উপন্যাসটি। আজ পড়ব উপন্যাসটির তৃতীয় পর্ব। তুমি ওকে চেনো? পার্বতী সরাসরি প্রশ্ন করল। মহিপতি স্থির দৃষ্টিতে পার্বতীর চোখের বিহ্বলতা দেখতে দেখতে বলল, চিনি। পার্বতী কিছুক্ষণ আর পলক ফেলতে পারল না। বিভ্রান্ত চোখে মহিপতির দিকে তাকিয়ে থাকল। কুকুরটা বাহিরে বাগানের দিকে বাঁধা আছে, চেঁচামেচি করছে না আর। বারান্দার গা ঘেঁষে ছোট মতন একটা ঘরে মহিপতিরা বসেছিল। জানলা খোলা, দরজাও খোলা। রোদের আলো আসছিল ঘরে। আর খানিকটা পরে রোদ এসে পড়বে জানলা দিয়ে। সন্তু আর এলা রবির সঙ্গে নদীর দিকে গেছে মাছ কিনতে, নদীর মাছ। সকালের শুভ্রতার সঙ্গে হেমন্তের রোদ, শিশির, সুস্নিগ্ধ বাতাস এবং এই নির্জনতার ভাব মিশে গিয়ে মহিপতির বাড়ির চারপাশ খুব মনোরম হয়ে উঠেছিল। বনের দিকে উড়ে যাওয়া পাখিও মাঝে মাঝে ডাকছে। লতাপাতার কেমন এক মধুর গন্ধও যেন বাতাসে। ঘরের মধ্যে ভোমরা ঢুকে পড়ে উড়ছিল পাক খেয়ে, আবার জানলা দিয়ে বাইরে চলে গেছে কখন। পার্বতী কিছুক্ষণ সময় নিল নিজেকে সামলে নিতে। বলল, ওকে তুমি চেনো, আমায় বলনি তো? মহিপতি বলল, বলিনি, কারণ উনি আমায় চিনতে চাইতেন না। দেখলাম তো, চিনেও না চেনার ভান করছেন। উনি যখন চেনাতে চান না, আমি তখন গায়ে পড়ে কেন চিনি? পার্বতী ভাবল সামান্য। কাল সে অনেক ভেবেছে। ভেবে ভেবে তার মনে একটা খটকা জেগেছিল। সেদিন সন্ধেবেলা বাড়ির বাইরে বেরিয়ে ফেরার পর যখন সামনে মহিপতিকে দেখতে পেয়ে সে বাসনাদির সঙ্গে পরিচয় করিয়ে দিল, তখন বাসনাদি কীরকম এড়িয়ে যাওয়ার ভাব করেছিল। একটি দুটির বেশি কথা বলেনি, পরেও আর কথাবার্তা বলতে আসেনি। এই ব্যাপারটা যদিও পার্বতীর কাছে সামান্য দৃষ্টিকটু লেগেছিল, তবু সে বুঝে উঠতে পারেনি। বাসনাদি মহিপতিকে এড়িয়ে যাবার চেষ্টা করছে। এখন অবশ্য বোঝা যাচ্ছে বাসনাদি ইচ্ছে করেই মেলামেশা বা আলাপে আগ্রহ দেখায়নি। কিন্তু মহিপতি তাকে বলেনি কেন কিছু? পার্বতী বলল, উনি চেনাতে চাইলেন না, আর তুমিও চিনলে না? বাহ, বেশ তো। মহিপতি তখনও পার্বতীর মুখ দেখছে। অল্প হেসে বলল, আমি চিনব না কেন? চিনেছিলাম, তোমায় বলিনি। কেন? বলেই বা কি হতো? পার্বতী গম্ভীর হয়ে সামান্য সময় চুপ করে থাকল। শেষে বলল, ও তাহলে ঠিকই বলেছে, তোমায় চেনে। চেনে বই কি। কি করে চিনল? পার্বতী জেরা করার মতন শুধল এবার। মহিপতি কোনো জবাব দিল না। মনে মনে সে ভাবছিল, মুখে হালকা হাসি, যেন কথাটার গুরুত্ব দিতে চাইছে না। জবাবের আশায় পার্বতী মহিপতির দিকে তাকিয়েছিল। কিছু বলছে না মহিপতি। এমনভাবে হাসি মুখ করে আছে যেন কথাটা কিছুই নয়। ধৈর্য থাকছিল না পার্বতীর। বিরক্ত হয়ে বলল, কি হলো, কথা বলছো না যে? মহিপতি মুচকি হাসল। চেনা শোনা হতে বাধাটা কোথায়? বাধা থাক না থাক, তোমার সঙ্গে চেনা হলো কি করে? তোমার কি খুব জানতে ইচ্ছে করছে? আমি সাত সকালে তোমার সঙ্গে তামাশা করতে এসেছি ভাবছ? না না, তামাশা করতে আসবে কেন? মহিপতি হেসে বলল, তোমার আসার কথা ছিল, বলেছিলে আসবে, বেড়াতেও আসতে পারো। যাকগে, তোমার দিদির সঙ্গে আমার কি করে চেনাশোনা হলো এটা তুমি জানতে চাও। ব্যাপারটা কি খুবই জরুরি? হ্যাঁ। পার্বতী গম্ভীর মুখে মাথা নাড়ল। ওকে আমি নানাভাবে চিনি।
সেদিন তোমাদের মধ্যে ওকে দেখে আমি অবাকই হয়েছিলাম, তখন কিছু বলিনি। তোমার সঙ্গে আর আমার দেখাও হয়নি, দেখা সাক্ষাৎ হলে হয়তো বলতাম। নানাভাবে চিনি মানে? পার্বতীর কোথাও খটকা লেগেছিল। মহিপতি বলল, প্রতিবেশী হিসেবে একভাবে চিনি। একসময় উনি আমাদের প্রতিবেশী ছিলেন। কখন? আমি তখন ল্যান্সডাউনে থাকতাম। ও, আর কিভাবে চেনা? আরও চিনি, কিন্তু তোমার এত আগ্রহ কেন? তুমি তো ওকে বিলক্ষণ চেনো, তোমার আত্মীয়। পার্বতী এবার যেন নিজের কোথাও খানিকটা দ্বিধা অনুভব করল। মহিপতির কাছে তার এভাবে ছুটে আসার একটা অর্থ নিশ্চয় ধরা পড়ে যাচ্ছে। মহিপতি যতভাবেই চিনুক, সেই চেনার কিছু কি পার্বতী বুঝতে পারছে না? তবু কৌতূহল হয়। কৌতূহলেরও যা বেশি, যার জন্যে পার্বতী এই সকালে মহিপতির বাড়িতে হাজির হয়েছে, তা অন্য কিছু। ভয় কি? পার্বতী ভয় পাচ্ছে? নিজের মনের উতলা ভাব পার্বতী চাপা দিয়ে রাখল। বলল, ও আমার সম্পর্কে দিদি হয়, কিন্তু আগে আসা যাওয়া ছিল না। ওই কখনো সখনো কোনো পারিবারিক কাজে যদি হঠাৎ দেখা হয়েছে। আমি ভালো করে চিনতামই না। বাবা মা যতদিন ছিলেন এক আধবার দেখেছি, তারপর কোনো সম্পর্কই ছিল না। এই হালে আবার আমার কর্তার সঙ্গে ওদের ভাবসাব। মহিপতি খানিকটা বুঝল, ঠাট্টা করে বলল, আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে খুব অন্তরঙ্গতা হয়েছে। পার্বতী মাথা নাড়ল। না, আমাদের সঙ্গে নয়। মহিপতি অনেকক্ষণ থেকেই নানা রকম সন্দেহ ও অনুমান করছিল। এবার বলল, ওকে নিয়ে তোমার রাতারাতি দুর্ভাবনা শুরু হয়ে গেল কেন? পার্বতী সরাসরি এই প্রশ্নটা পছন্দ করল না, অথচ সে এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে এগিয়ে যাওয়ারও উপায় নেই। তার ব্যবহার থেকে মহিপতি কিছু কি আঁচ করতে না পারছে? সাদামাটা জবাব দিয়ে মহিপতির কৌতূহল মেটানো যেতে পারে, কিন্তু তা বিশ্বাসযোগ্য হবে না। তাছাড়া পার্বতী বাসনার ওপরে এখন শুধু বিরক্ত বিতৃষ্ণ নয়, কোথায় যেন তীব্র এক ঘৃণা অনুভব করছে। পার্বতী বলল, ওদের কাণ্ড কারখানা আমার আর সহ্য হচ্ছে না। সামান্য চুপ করে থেকে শেষে পার্বতী সেদিনের রাত্রের ঘটনা সংক্ষেপে বিবৃত করল। তারপর গতকালের কথা। মহিপতি সব শুনল। তার মুখ দেখে বোঝা যাচ্ছিল না সে কতটা অবাক হয়েছে। হয়তো অনেক কিছু তাকে অবাক করলেও সবটাই অবাক হবার মতন নয়। চুপচাপ সমস্ত শুনে মহিপতি খানিকটার সময় নীরব থাকল। তারপর বলল, ব্যাপারটা খুবই খারাপ। তোমায় বড় মুশকিলে ফেলেছে দেখছি। আমি ওদের অন্য জায়গা খুঁজে নিতে বলেছি। পার্বতী রাগের সঙ্গে বলল, ভালোই করেছ, তবে তবে টবে নয়। ওরকম নোংরামি আমার বাড়িতে হতে দেব না। বোঝো তো এলা কি ভাবল? সন্তু জেগে থাকলে আরও যে কি হতো আমি ভেবে পাই না। মহিপতি মাথা নাড়লে আস্তে। ঠিকই। পার্বতী অল্পক্ষণ আর কথা বলল না। শেষে শুধল, তুমি বললে ওকে তুমি নানাভাবে চেনো। এক পাড়ায় থাকতে শুনলাম। আর কিভাবে চেনো? এবার মহিপতি কথাটা এড়িয়ে যাবার মতন করে মৃদু হাসল। সেসব শুনে তোমার লাভ নেই। কি হবে? আজ যা দেখছো ওকে, এরই নানা রকম লক্ষণ দেখেছি। পার্বতী এরকম জবাবে খুশি নয়। অপ্রসন্নভাবে বলল, বলতে তোমার আপত্তি কি? না, আপত্তির কিছু নেই, তবে অকারণে বলা। তোমারই বা শুনে কি হবে? পার্বতী ভাবল সামান্য। বলল, তোমার সঙ্গে খুব মেলামেশা করেছিল নাকি? মহিপতি হেসে জবাব দিল, খুব নয়, কিছুটা। ও। পার্বতী অন্যমনস্ক হল। দেখতে দেখতে জানলা দিয়ে রোদ ঘরে ঢুকল। পেছনের দিকে কুয়াতলায় জল তুলছিল কেউ, শব্দ আসছে চাকার।
কিছুক্ষণ বসে থেকে পার্বতী হঠাৎ সচেতন হয়ে উঠে সোজা হয়ে বসল। এবার উঠি, ওরা যে কোথায় মাছ কিনতে গেল কে জানে। মহিপতি বলল, এখুনি উঠবে কি, বসো, চাটা খাও, ওরা আসুক। বলে মহিপতি যেন চায়ের তাগাদা দিতেই উঠছিল, তার আগেই পার্বতী উঠে দাঁড়ালো। চলো তোমার ঘরদোর দেখি, পার্বতী বলল। এসো। পার্বতীকে সঙ্গে নিয়ে ভেতরে এলো মহিপতি। ছোটোখাটো বাড়ি, খোলামেলা ঘর, ভেতরে টানা বারান্দার নিচে বাঁধানো উঠান, ওপাশে কুয়াতলা, কুয়াতলার গায়ে সবজি বাগান। মাঝবয়সী এক মালি কাজ করছিল। সামনে তাকালে পাঁচিল, পাঁচিলের ওপারে ঝোপঝাড় আর ঢালু জমি ঢেউ খেলিয়ে ছুটে গেছে। অনেকটা দূরে মাঠের আলের মতন এক উঁচু বালিয়াড়ি পূব পশ্চিমে ছড়িয়ে আছে, সবুজ দেখায়। ওপারে নদী, নদী দেখা যায় না। নদীর ওপারে বন জঙ্গলের ঝাপসা ছবি আর রোদ ভরা আকাশ। দেখতে দেখতে পার্বতী বলল, বাহ, বেশ জায়গাটি তোমার। শীতে আরও সুন্দর লাগে। এখনও বেশ, চোখ মেলে তাকিয়ে থাকা যায়। পার্বতী সামান্য দাঁড়িয়ে বারান্দার দক্ষিণে গেল। আরও একটা ঘর, ঘরের আধ ভেজানো দরজা আচমকা বন্ধ হয়ে গেল। পার্বতী অবাক হয়ে বলল, এই ঘরটা? মহিপতি বলল, ওটা যার, সে বোধহয় দরজা ফাঁক করে তোমায় দেখছিল, সাড়া পেয়ে দরজা ভেজিয়ে দিয়েছে। কে ও? দেখবে? মহিপতি দরজার কাছে এসে ডাকল, রমা, বাইরে এসো। ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই, দরজা বন্ধ। পার্বতী অবাক হয়ে দাঁড়িয়ে। আরও দু একবার ডাকল মহিপতি। শেষে দরজায় ধাক্কা দিতেই খুলে গেল। মহিপতি ভেতরে ঢুকে গেল। মুহূর্ত কয় পরে হাত ধরে টানতে টানতে যাকে নিয়ে এলো মহিপতি, পার্বতী তার দিকে তাকিয়ে নিষ্পলক হলো। মাথায় লম্বা একটি মেয়ে, না শীর্ণ না ক্ষীণ, ছিপছিপে করছে চেহারা, গায়ের রং পাকা ধানের মতন, মাথার ওপর চূড়ো করে বাঁধা চুলের গোছা, কাজললতার মতো টানা টানা চোখ, দীর্ঘ নাক, আঁটো থুতনি, চিবুক লম্বা। সস্তা একটা ডুরে শাড়ি পরনে, পায়ের গোড়ালির ওপর কাপড়, গায়ের জামাটা ছিটের, দুহাতে দুটি রুলির মতন বালা। রমা মহিপতির হাত থেকে নিজেকে ছাড়াবার চেষ্টা করছিল, মহিপতি ছাড়ছিল না। পার্বতী কোনো রকমে যেন ঢোক গিলল। মহিপতি পার্বতীকে বলল, তোমায় দেখে লজ্জা পেয়েছে, ওর খুব লজ্জা, ভালো করে কথা বলতে পারে না, কিসের একটা গোলমাল আছে। আচমকাই রমা কিভাবে যেন হাত ছাড়িয়ে ঘরের মধ্যে ঢুকে পালালো, পালিয়ে দরজা বন্ধ করে দিল। মহিপতি যেন কৌতুক অনুভব করে হাসতে লাগল। ঘরে এলো পার্বতী, মহিপতির শোবার ঘর, বিছানাটা দেখল, বলল, ও তোমার কে, বউ? না। তবে? আমার কাছেই থাকে, দেখছি তা, কিন্তু ও কে? কে যে বলা মুশকিল, যা ভাবো সঙ্গিনী। পার্বতী মহিপতির হালকা মুখভাব লক্ষ্য করছিল, যেন ওই মেয়েটি থাকায় মহিপতির কোনো চিন্তা নেই। পার্বতী কি ভেবে বলল, ওর বয়স তো বেশি নয়। না, বেশি কোথায়, বছর 20-20 হবে। এইভাবে তোমার কাছে রেখেছ? কেউ নেই ওর? না, কেউ নেই। ওর বাবা ওকে আমার জিম্মায় রেখে স্বর্গে চলে গেছে, সে আজ বছর 7-8 হবে। তখনও ভীষণ দুরন্ত ছিল, এখন অনেক শান্ত হয়ে গেছে। পার্বতী শোবার ঘর থেকে বাইরে বারান্দা এলো। সামনে বাগান, ফটক বন্ধ। কুকুরটা বোধহয় আলস্যে গাছতলায় বাঁধা অবস্থায় ঘুমোচ্ছে। বসো। মহিপতি একটা বসার জায়গা এগিয়ে দিল।
পার্বতী বসল, বলল, তুমি সেদিন আমায় কিছু বললে না কেন? মহিপতি এবার হেসে ফেলল। আমি যা বলেছি তার চেয়ে বেশি বলার কি আছে? তুমি জিজ্ঞেস করেছিলে বিয়ে থা সংসার করছি কিনা। বলেছিলাম সংসার করছি, বিয়ে করেছি কিনা বাড়ি এসে দেখে যেও। পার্বতী যেন কীরকম বিব্রত বোধ করছিল। বাগানের দিকে তাকিয়ে থেকে শেষে উদাস গলায় বলল, বাড়ি এসেও কিছু বুঝলাম না। কেন? সংসার করছি যে তা তো দেখতেই পাচ্ছ, বিয়েটাও আধা আধি। পার্বতী হঠাৎ মুখ তুলে বলল, তুমি চিরটা কালই আধা আধি বিয়ে করার মানুষ। মহিপতি এবার আর জবাব দিল না। কিছুক্ষণ কীরকম চুপচাপ। বাগানে কাঠবিড়ালি ছুটছে, একটা দমকা হাওয়া এসেছে, জবা ফুলের গাছ টকটকে লাল, তার মাথায় উজ্জ্বল রোদ। ফটকের ওদিকে খানিকটা তফাতে রবিদের দেখা গেল। রবিরা আসছে। মহিপতি দেখতে পেল ওদের। ওই যে ওরা আসছে, মাছ পেয়েছে যেন। পার্বতী তাকিয়ে থাকল। এবার চা আনতে বলি। মহিপতি চলে যাচ্ছিল। পার্বতী সহসা বলল, একটা কথা বলছিলাম। দাঁড়ালো মহিপতি। পার্বতী অস্বস্তির মধ্যে বলল, আমরা যে একবার লুকিয়ে বিয়ে করেছিলাম, এটা কি ও জানে? কে? তোমার দিদি? পার্বতী মাথা দোলালো। হ্যাঁ, বাসনা জানে কিনা। মহিপতি বলল, আমার তরফে যে সাক্ষী ছিল সে তোমার দিদির খুব চেনা জানা, তার বেশি আমি জানি না। কয়েকটা দিন কাটল। শশধররা গিয়েছে টাটানগর। সামান্য খোঁজাখুঁজি করে শশধরদের জন্যে একটা বাড়ি পাওয়া গিয়েছিল। এ বাড়ির কাছাকাছি হতো। খাবার দাবার পাঠাতে, অন্যান্য প্রয়োজনে আসা যাওয়া করতে অসুবিধা হতো না। তবু শেষ পর্যন্ত ওরা টাটানগরেই চলে গেল। বেরিয়ে আসার নাম করেই যদিও গিয়েছে, তবু দিন কয়েক থাকবে, তারপর এখানে ফিরে এসে সোজা কলকাতা। টাটানগরে যাবার ঝোঁকটা বাসনার। সেখানে তার জানাশোনা লোক আছে, তাছাড়া হোটেল টোটেলও রয়েছে। ব্যবস্থাটা মোটামুটি সকলেরই মনোমতো হয়েছে বলা যায়। একসঙ্গে এসে হঠাৎ ভাগাভাগি হয়ে দু বাড়িতে ছড়িয়ে পড়ার চেয়ে এ ভালো, অন্তত দৃষ্টিকটু ভাবটা যেন ঢাকা পড়ে। পূর্ণেন্দু চক্ষুলজ্জাবশত শশধরদের সঙ্গে যেতে চেয়েছিল, যাতে মনে হয় দু তরফের বিরোধ ও মনান্তরটা বাস্তবিক কিছু নয়। কিন্তু তার যাওয়া হয়নি। পার্বতীর সঙ্গে মনোমালিন্য ঘটত কি ঘটত না সেটা অন্য প্রশ্ন। শশধরই রাজি হয়নি। খুবই আশ্চর্য। টাটানগর যাবার সময় শশধর পার্বতীর সঙ্গে এমন সাদাসিধে মন খোলা ব্যবহার করল যে মনে হলো পার্বতীর ওপর তার কোনো বিদ্বেষ বা রাগ নেই। সে ক্ষুব্ধ নয়, বরং যা ঘটেছে তা ঘটা উচিত ছিল না এ বাড়িতে। শশধর খানিকটা লজ্জিত হয়ে পড়েছে বলেই মনে হচ্ছিল। শশধররা বেড়াতে যাবার মতন করেই গেল। জিনিসপত্র ফেলে গেল কিছু, যেন টাটানগরে 2-4 দিন কাটিয়ে চলে আসছে, তারপর সোজা কলকাতা ফিরবে। ওরা চলে যাওয়ায় বাড়িটা সামান্য ফাঁকা হলো। বাসনার গলা ছিল জোরালো, উঠতে বসতে ডাকাডাকি করত। শশধরের ছিল মজলিসি স্বভাব। কদিনের মধ্যে এই বাড়িতে যে সরগরম ভাব হয়েছিল, ওদের অবর্তমানে তা অনেকটা ঠান্ডা হয়ে গেল। এখন নিরিবিলি ভাবটা আরও অনুভব করা যায়। রাত্রের দিকে তাস বসে না, ফলে খুব শান্ত হয়ে যায় বাড়িটা। পূর্ণেন্দুরা আগের মতনই সকাল বিকেল বাজারহাট করে বেরিয়ে দিন কাটাচ্ছে বটে, তবে সময় ফুরোতে পারছে না। গল্পের বই পড়ে, কাগজ দেখে, পেশেন্স খেলে এবং নিজেদের মধ্যে কথা বলে কত আর সময় খরচ করা যায়। ক্রমশই একটা ঝিমুনি আসছিল বাড়িতে। পার্বতী আর পূর্ণেন্দুর মধ্যে খুব চাপা একটা ক্ষোভ বিক্ষোভ যে জমে উঠেছে, এটা এখন মাঝে মাঝে বোঝা যায়। পার্বতী যে জন্যে ক্ষুব্ধ, পূর্ণেন্দু তা বাড়াবাড়ি মনে করে।
পূর্ণেন্দু যে কারণে বিক্ষুব্ধ, পার্বতী তা অন্যায় মনে করে। স্বামী স্ত্রীর মধ্যে এই মানসিক ক্ষোভ বিক্ষোভের অবশ্য গুরুতর কোনো কারণ ছিল না, সময়ে মিটে যেতে পারত। কিন্তু পার্বতীর তরফে অন্যরকম এক পরিবর্তন এসেছিল। সেটা বোঝা যেত এবং কারণটা যা অনুমান করা যেত, শশধর বাসনার প্রতি বিরক্তি, স্বামীর প্রতি ক্ষোভ, তা নয়। পার্বতী অন্য চিন্তার ব্যাধিতে জড়িয়ে পড়ছিল। পার্বতীর চরিত্রটা কিছুটা অদ্ভুত। তার একটা চেহারা ছিল যা বাইরের তাকালেই চোখে পড়ে। ওর সহাস্যর সুন্দর ব্যবহার, পরিহাসপ্রিয়তা, মমতা, আন্তরিকতা এসব চোখে না পড়ে যেত না। অন্তত এ যাবৎ যারা তার কাছাকাছি এসেছে বা আশেপাশে থেকেছে, তারা পার্বতীর বাইরের চেহারাটাকেই সাধারণত দেখেছে এবং আকর্ষণ বোধ করেছে। ওর ভেতরের স্বভাব কেমন তা জানার সুযোগ বড় কারো হয়নি। অনেক সময় পার্বতী যে রূঢ়তা, কাঠিন্য ও অবজ্ঞা প্রকাশ করত, সেটা তার চরিত্রের অংশ বলে ঘনিষ্ঠরা জানলেও এসব তার সাংসারিক স্বভাব, রাশভারী ব্যক্তিত্বের অঙ্গ বলে ধরে নিয়েছিল। পার্বতীর আরও ভেতরের একটা স্বভাব ছিল বাক্সর একেবারে তলায় আড়াল করে রাখা নিজস্ব কিছু জিনিসের মতন। এখানে পার্বতীর হিসেবিপনা ছিল, উগ্র জেদ ছিল, এক ধরনের বেপরোয়াপনা ছিল, ক্ষোভ, তিক্ততা, নিষ্ঠুরতাও থেকে গিয়েছিল। সে যে কী পরিমাণ সর্বগ্রাসী অধিকারবোধে আচ্ছন্ন ছিল, পার্বতী নিজেও জানত না। তার হিংস্রতার কথাও অনুভব করত না। ঘাটশিলা এসে মহিপতির সঙ্গে দেখা হয়ে যাবার পর পার্বতী বিচলিত হয়নি, বরং এতকাল পরে মহিপতিকে পেয়ে সে তার পুরনো কিছু ক্ষোভ, বিতৃষ্ণা প্রকাশ করার সুযোগ পেয়ে গিয়েছিল। কিন্তু তার আচরণ থেকে এটা বোঝা যেত না, কারণ ঘটনাটা অনেক পুরনো। ঘায়ের ওপর চামড়া পড়ে অদৃশ্য হয়ে যাওয়ার মতন ক্ষত, লুকোনো, প্রায় বিস্তৃত এই ক্ষত নিয়ে ছটফট করে বেড়াবে এমন স্বভাব তার নয়, সেটা স্বাভাবিকও নয়। কাজেই পার্বতী রুক্ষ, উগ্র ও হিংস্র হয়নি। সে কখনো সখনো মহিপতিকে বিদ্রূপ করেছে, পরিহাস করেছে, আঘাত করেছে সূক্ষ্মভাবে। অর্থাৎ এ যেন অনেকটা শুকনো ক্ষতের মরা চামড়া টেনে তুলে আরাম পাওয়ার মতন। পার্বতী সেটুকু আরাম হয়তো পাচ্ছিল। অথচ শশধর বাসনার ঘটনার পর পার্বতী কীরকম সচেতন হয়ে পড়ল। হঠাৎ তার স্বভাবের খানিকটা পাল্টে গেল, অন্তত চোখে পড়তে লাগল। তার বরাবরের হাসিমুখ, সদালাপ, পরিহাসপ্রিয়তা, মমত্ব কেমন চাপা পড়ে গম্ভীর, বিরক্ত, অখুশি, রূঢ় ভাবটা যখন তখন ফুটতে লাগল। পূর্ণেন্দু বা রবি এটা শশধর বাসনার ঘটনার জের হিসেবে ধরে নিয়েছিল। পূর্ণেন্দু আরও ভেবেছিল তার সঙ্গে পার্বতীর চাপা মনোমালিন্য ও ক্ষোভ বিক্ষোভের জন্যে স্ত্রী অত গম্ভীর, উদাসীন, বিরক্ত। অথচ তা ঠিক নয়। পার্বতীর মনে অন্য ভাবনা জড়ো হয়ে উঠেছিল। সে খানিকটা চঞ্চল হয়ে পড়েছিল। তার এখন সন্দেহ ও ভয় জাগছিল। অসহায় বোধ করতে শুরু করেছিল এবং আরও কোনো কোনো ভাবনায় পীড়িত হচ্ছিল। সেদিন বিকেলে সামান্য ঘটনা নিয়ে পূর্ণেন্দুর সঙ্গে বচসা শুরু হয়ে গেল পার্বতীর। পূর্ণেন্দু বলল, আমি বরাবর দেখেছি তোমার মন জুগিয়ে চলাটাই তুমি বড় মনে করো। জবাবে পার্বতী বলল, আর আমি বুঝি তোমাদের মন ভাঙিয়ে চলি? আশ্চর্য স্বভাব তোমার। পূর্ণেন্দু রাগ করে বলল, এটা কীরকম রীতি? সংসারে সবাই তোমার হুকুমের চাকর হবে? পার্বতীও মাথা গরম করে বলল, আমাকেই বা তোমার চাকরানি হতে হবে নাকি? তোমায় আমি চাকরানি করে রাখিনি। না, রাজরানি করে রেখেছ। তোমার হয়তো সেরকম শখ ছিল, বিয়ের সময় রাজা টাজা খুঁজে নিলেই পারতে। আমার যে রাজত্ব নেই এটা ভালো করেই জানতে তুমি। তোমার কিছুই নেই। রাজত্ব চুলোয় যাক, বাপের দৌলতে পাওয়া বাড়িটাও কি আছে তোমার? আর মর্টগেজ রেখে বসে আছো? পূর্ণেন্দু আত্মসংযম হারালো। বেশ করেছি, আমার বাড়ি, আমি যা খুশি করব। করছই তো, আবার করব কি? তুমি কি ভাবো তোমার বাড়ির জন্য আমি মরে যাচ্ছি? তোমার বাড়ি না হলেও আমার দিন কেটে যাবে।
তা যাবে, কিন্তু যতদিন না যাচ্ছে ততদিন মেজাজ করো না। পূর্ণেন্দু ঘর ছেড়ে চলে গেল। পার্বতী অপমানের জ্বালা মেখে দাঁড়িয়ে থাকল। অথচ ব্যাপারটা কত তুচ্ছ, সামান্য মাত্র। পূর্ণেন্দু এসে বলেছিল, সারা দুপুর ছেলেটাকে মাঠে ছেড়ে দিয়ে নিজে শুয়ে শুয়ে আরাম করছো। যাও দেখো না, হাঁটু ছড়ে পা কেটে বসে আছে। তোমার বোনও তো নভেল মুখে বসে আছে। ওয়ার্থলেস সব। অন্য সময় হলে পার্বতী সন্তুকে মাঠে চড়ার স্বাধীনতা দিত না, বা সন্তু কোনো ফাঁকে পালিয়ে গিয়ে হাঁটু ছড়িয়ে পা কেটে এলে পূর্ণেন্দুকে অত কথা বলার সুযোগই দিত না। এলাও বই মুখে বসে থাকার অবাধ অবকাশ পেত না। কিন্তু এখন পার্বতী কেমন যেন হয়ে গেছে। সব রাশ ছেড়ে দিয়েছে, উদাসীন হয়ে পড়েছে। গরজ নেই, গা নেই, যে যা করছে করুক, যার যা খুশি করে নিক। এই নিষ্পৃহতা তাকে অন্য সকলের থেকে পৃথক করে ফেলছিল। পার্বতী অনায়াসে উঠে সন্তুকে দেখতে যেতে পারত, সেটাই তার রীতি। ছেলেকে বকত, হাঁটু পায়ে যত্ন করতে বসত, পূর্ণেন্দুকে ভৎসনা করত, এলাকে তিরস্কার করত। এখন পার্বতী কিছু করল না, কোনো রকম আগ্রহ দেখালো না, বরং স্বামীকে বলল, ছেলে তোমার, তুমি তার খবরদারি করো, কে যাও, আমি শুয়ে ঘুমিয়েই থাকব। এই সামান্য ব্যাপার নিয়ে স্বামী স্ত্রীতে কলহটা বেঁধেছিল। তারপর কথায় কথায় অনেকখানি গড়িয়ে গিয়ে রাজরানীতে ঠেকেছিল। আজকাল মাঝে মধ্যেই এরকম ঝগড়া বাজছে স্বামী স্ত্রীতে। ঘটনাটা ঘটেছিল বিকেলের গোড়ায়। তারপর বাড়ির মধ্যে কেমন একটা ছাড়া ছাড়া থমথমে ভাব এলো। পূর্ণেন্দু রাগ করে একা একাই কোথায় বেরিয়ে গেছে। রবি গিয়েছে তার সদ্য পরিচিত একজনের বাড়ি বেড়াতে। সন্তু শেষ পর্যন্ত মার কাছে চড়চাপড় খেয়ে শান্তশিষ্ট হয়ে ঘরে বসে আছে, পায়ে ছেঁড়া কাপড়ের ব্যান্ডেজ বাঁধা। এলাকে তার কাছে বসে লুডো খেলতে হচ্ছে। পার্বতী কি মনে করে শশধরদের ঘরে গিয়ে বসেছিল। শশধরদের ঘর প্রায় ফাঁকা। ফেলে যাওয়া একটা ট্রাঙ্ক, বেতের ঝুড়ি, খুচরো কটা জিনিস ছাড়া কিছু নেই। চওড়া একটা তক্তপোষের ওপর শতরঞ্জি বিছানো ছিল। এটা অবশ্য শশধরদের নয়, পার্বতীদের। রবি পেতে রেখেছিল, পেশেন্স খেলত সময় বিশেষ। নিরিবিলি একা থাকার জন্যেই হয়তো পার্বতী এই ঘরে এসে বসেছিল। তার খেয়াল ছিল না মহিপতি এসেছে কখন। বাইরে এসে ডাকছিল। এলা এসে বলল, দিদি, মহিপতিদা এসেছে। পার্বতীর খেয়াল হলো, বোনের দিকে তাকালো। এলা বলল, এখানে নিয়ে আসবো? পার্বতী কিছু না ভেবেই বলল, আয় নিয়ে। মহিপতি এলো। এলার সঙ্গে কথা বলতে বলতেই এসেছিল। ওরা কোন পাহাড়ে বেড়াতে যাবে, ঝর্ণা দেখবে, ধারাগিরি না কোথায়, তার জন্যে গাড়ি টাড়ির ব্যবস্থা করতে বলেছিল মহিপতিকে। মহিপতি সেই ব্যবস্থা করে এসেছে। পরশুদিন যাওয়া হবে। এলা চলে গেলে মহিপতি পার্বতীর দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তুমি একলা এখানে বসে? তোমার বাড়ির লোকজন কই? শশধররা চলে গেছে, মহিপতি জানত। পার্বতী বলল, গেছে কোথাও ঘুরতে। তুমি একলা? এলা সন্তু রয়েছে, বসো। মহিপতি তক্তপোষের এক পাশে বসল। পার্বতীর চোখ মুখ গম্ভীর, অন্যমনস্ক, বিমর্ষ ও মলিন দেখাচ্ছিল। মহিপতি সরলভাবে বলল, তোমার এরকম চেহারা কেন? পার্বতী জবাব দিল না। চাপা নিঃশ্বাস ফেলল। ঘরে আলো জ্বলছিল, বাতিটা তেমন উজ্জ্বল নয়। মহিপতি বসে থেকে একটা সিগারেট ধরালো। পরশু তোমাদের ধারাগিরি যাবার ব্যবস্থা করলাম, যাও, বেরিয়ে এসো। চমৎকার জায়গা। তবে শুনছি এখন নাকি একটু ভয় আছে। সঙ্গে ভালো লোক দিয়ে দেব, তেমন বুঝলে বেজায়গায় যেতে দেবে না। পার্বতী উদাসভাবে বলল, ওরা যাক, আমি যাব না। যাবে না কেন? ভালো লাগে না। মহিপতি লক্ষ্য করে পার্বতীর চোখের নিষ্পৃহ উদাসীন ভাবটা দেখল। কদিন ধরেই মহিপতি এটা লক্ষ্য করছে। প্রথম দিনের সেই সজীব সপ্রতিভ সানন্দ ভাবটা যেন পার্বতীর
হঠাৎ কেমন মরে গেছে। মহিপতি চুপচাপ সিগারেট খেতে লাগলো। শেষে বলল, তোমার কি যেন একটা হয়েছে। কি? পার্বতী মহিপতির দিকে দুদণ্ড তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। সামান্য পরে বলল, কিছু না, সংসারের রকম দেখছি। কী রকম দেখছ? মহিপতি ঠাট্টা করে বলল হেসে। পার্বতী কথার কোনো জবাব দিল না। আপন মনে কিছু ভাবছিল। খানিক পরে বলল, সবাই নিজের স্বার্থটি বোঝে। তুমি বোঝো না? বুঝতে গিয়েছিলাম, কিন্তু আমার বরাত মন্দ সইল না। মহিপতি পার্বতীর হতাশ, ক্ষুব্ধ, পীড়িত ভাবটা অনুভব করতে পারছিল। পার্বতীর এই মনোভাব লাঘব করার জন্যে ঠাট্টা করে বলল, তোমার কপাল দেখে তো তা মনে হচ্ছে না। বলার সময় সে পরিহাস ছলে চোখ কুঁচকে পার্বতীর কপাল দেখছিল। পার্বতী বলল, কি মনে হচ্ছে তবে? বেশ ভালো, স্বামী পুত্র সংসার নিয়ে দিব্যি সুখী। পার্বতী চোখ চেয়ে চেয়ে মহিপতির এই হালকা ভাবটা দেখল। কেন যেন তার রাগ হচ্ছিল। লোকটা নিতান্ত বেহায়া, নির্লজ্জ। পার্বতী বলল, তোমার মতন পোষার সুখ সকলে রাখতে পারে না। মহিপতি কথাটা ঠিক বুঝল না, প্রশ্নও করল না। মুখ ভর্তি করে ধোঁয়া নিয়ে ঢোক গিলল। গলা পরিষ্কার হলে বলল, তুমি কি সত্যি অসুখী? না, সুখের মধ্যে ডুবে বসে আছি। পার্বতী এবার বিদ্রূপ করে বলল, দেখতে পাচ্ছ না? সুখের মধ্যে গলা ডুবিয়ে কি আর বসে থাকে? ভগবানও নয়। পার্বতী অন্যদিকে তাকিয়ে থাকল। মহিপতির ওপর তার রাগ হচ্ছিল। কিসের এক আক্রোশ হচ্ছে আজ কদিন ধরেই। এই মানুষটাই তার শনি। জীবনের প্রথমেই কুগ্রহের মতন হাজির হয়েছিল। সেই গ্রহ যাও বা কাটল, আজ এতকাল পরে আবার এসেছে। মন তিক্ত হয়ে উঠছিল পার্বতীর। বলল, তোমার কখনো কোনো অনুশোচনা হয়নি না? মহিপতি সামান্য নীরব। তারপর হালকা করেই বলল, হয়েছে হয়তো। হয়তো? আমার কথা থাক, তোমার কথাই বলো। আমাকে নিয়ে তোমার যেটুকু ছিল তার অনেক বেশি এদের নিয়ে। এরা তোমার অশান্তির কারণ হয়ে উঠল কেন হঠাৎ? পার্বতী দেখল মহিপতি তার চোখের দিকে সরাসরি তাকিয়ে আছে। শান্তভাবে সপ্রশ্ন দৃষ্টিতে জেনে শুনে বুঝেও যে কেউ এভাবে অজ্ঞের ভান করে তাকাতে পারে, পার্বতী ভাবতে পারল না। বিরক্ত হচ্ছিল পার্বতী। বলল, তুমি জানো না? তুমিই বলো। পার্বতীর ইচ্ছে হলো বলে, সব অশান্তির মূলে তুমি আমার জীবনের শনি। এমনই গ্রহ তুমি, তোমার হাত থেকে নিষ্কৃতি পেলাম না। কথাটা পার্বতী বলতে পারল না। বলতে বিশ্রী লাগছিল। চেঁচিয়ে চেঁচিয়ে থিয়েটার করায় তার রুচি নেই। মহিপতি অপেক্ষা করছিল। পার্বতীর ক্রোধ ও ঘৃণা সে যতটা লক্ষ্য করছিল, ঠিক ততটা তার বিচলিত ভাব, ভয় এবং নৈরাশ্য অনুভব করতে পারছিল। পার্বতী বলল, আমি নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছি। কেন যে তোমায় খুঁজে বের করতে গেলুম, ছি ছি। মহিপতি পার্বতীর আফসোস দেখতে দেখতে বলল, তুমি বোধহয় তোমার জিদ দেখাতে গিয়েছিলে। জিদ? ওই রকম কিছু। আমার যা মনে হয়েছে বললাম, অন্য কিছুও হতে পারে। কিন্তু সে কথা থাক। আমি বলছিলাম, তুমি একটু বাড়াবাড়ি করছো। তুমি যা ভাবছ তেমন নাও হতে পারে। নাও হতে পারে? পার্বতী অবিশ্বাসের মতন করে বলল। তারপর হঠাৎ শুধল, আমি কি ভাবছি তুমি তো জানো। যদি তাই হয়, আমি যা ভাবছি, তাহলে কি হবে? মহিপতি ভাবল সামান্য। এখন থাক, পরে একদিন বলবো তোমায়। পরে? আজ আমায় তাড়াতাড়ি উঠতে হবে, বাড়ি ফিরব।
পার্বতী প্রথমে কিছু বলল না, পরে খেয়াল হলে বলল, চা খেয়ে যাও। না, আজ থাক, তারা আছে। কিসের তারা? রমার। মহিপতি হেসে বলল, বলে উঠে দাঁড়ালো। পার্বতী স্থির চোখে মহিপতিকে দেখতে দেখতে বলল, ওই মেয়েটার তুমি খুব বাধ্য বুঝি? খানিকটা। মহিপতি হাই তুলল। ও নিজে বড় অবাধ্য, আমায় মাঝে মাঝে বাধ্য হতে হয়। পার্বতীও উঠল, উঠে বারান্দা পর্যন্ত এগিয়ে দিল মহিপতিকে। মহিপতি চলে যাবার পর পার্বতী কিছুক্ষণ বারান্দায় চুপচাপ দাঁড়িয়ে থাকল। সামনের মাঠে ঘাসে হিম পড়তে শুরু করেছে। এখন খানিকটা ঠান্ডা অনুভব করা যায়। হেমন্তের আকাশ তারায় ভরা, অন্ধকার বেশ ঘন। সামনে গাছপালা কালো ছায়ার মতন জমে আছে। এলা গান গাইছিল আপন মনে। সন্তু বোধহয় ঘুমিয়ে পড়েছে কিংবা গান শুনছে। পূর্ণেন্দু কোথায় গেছে কে জানে। রবি আরও পরে ফিরবে। বেচারি অনেক আশা নিয়ে এসেছিল। হই হুল্লোড় করে ছুটি কাটাবে, ঘুরে বেড়াবে, এলার সঙ্গে খুনসুটি করবে, আড়ালে বুনো ফুল গুঁজে দেবে চুলে, নিভৃতে বসে গল্প টল্প করবে অন্যরকম। তা প্রথম প্রথম তার এসব স্বাদ কিছু কিছু পুরলেও এখন বাড়ির যা অবস্থা তাতে তাকে অনেক আশাই ছাড়তে হয়েছে। বেচারি। বেশ ঝিমিয়ে পড়েছে রবি। এলাও যেন চারপাশের আবহাওয়ায় কেমন আড়ষ্ট হয়ে পড়েছে। তার ঘাটশিলা আর ভালো লাগছে না। রবিকে বলছিল সেদিন, এর চেয়ে বাবা আমার হোস্টেলই ভালো, কলকাতায় ফিরতে পারলে বাঁচি। পার্বতী বারান্দায় আরও খানিক দাঁড়িয়ে থাকল। শিউলি ফুলের গন্ধ আসছে বাতাসে। কোথায় যেন কুকুর কাঁদছে। পার্বতী বারান্দা ছেড়ে শশধরের ঘরে বাতি নিবোতে গেল। বাতি নেবাবার পর হঠাৎ তার চোখের ওপর অন্ধকার যেন থাবা মেরে তাকে অন্ধ করে দিল। স্তব্ধ অসাড় হয়ে দাঁড়িয়ে থাকল পার্বতী। অনেকক্ষণ পর তার বিমূঢ় ভাবটা কাটল। চোখে ততক্ষণ অন্ধকার খানিকটা সয়ে গেছে। আস্তে আস্তে তক্তপোষের কাছে গিয়ে হাত দিয়ে শক্ত ভাবটা অনুভব করল। তারপর বসল। জানলা খোলা। জানলার ওপাশে আতা গাছের ঝোপ একটা জন্তুর মতন দাঁড়িয়ে আছে। পার্বতী চেষ্টা করল ওপর দিকে তাকাতে, আতা ঝোপের ওপর দিয়ে বাইরে তাকাতে। আতা ঝোপের পর পাঁচিল, শ্যাওলায় ময়লায় কালো হয়ে আছে। অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ে না। এখানে বসতে ভালো লাগছিল না পার্বতীর। উঠতেও ইচ্ছা করছিল না। কয়েকবারই তার বড় বড় নিঃশ্বাস পড়ল। তারপর বুক নিঃশেষ করে দীর্ঘশ্বাস। বসেই থাকল পার্বতী অন্ধকারে। মহিপতিকে তার আবার মনে পড়ল। এই মানুষটা তাকে সত্যি শনির মতন ধরেছে। কেন? এখানে এসে পার্বতী তাকে আবার দেখতে পেল। প্রায় এক যুগ পরে এভাবে দেখা হবার কি দরকার ছিল? যদি বা দেখা হলো, কি দরকার ছিল তার সঙ্গে বাসনাদির চেনাশোনা থাকার? পার্বতী নিজের ভাগ্যের দোষ ছাড়া আর কোথাও দোষ দেখতে পেল না। তার কপাল বড় মন্দ। আজন্ম না হোক, অল্প বয়স থেকেই পার্বতী দেখেছে তার ভাগ্য সুপ্রসন্ন নয়। বাবা ছিল স্কুলের হেডমাস্টার। মোটামুটি সংসারটা চলে যাচ্ছিল। খাওয়া পড়ার কষ্ট, ভীষণ একটা অভাব কখনো ছিল না। সেই বাবা কি গ্রহের ফের একদিন ট্রাম থেকে পড়ে গিয়ে হাসপাতালে গেল। তারপর একটি পা নষ্ট হলো। পার্বতী তখন নিতান্ত স্কুলের শেষ পরীক্ষা দিচ্ছে। বাবার শরীর স্বাস্থ্য, কর্মক্ষমতা সেই থেকে নষ্ট হলো। তবু বাবা খোঁড়া পায়ে কিছুদিন হাল ধরে থাকল। মা ছিল এক পেশে। বাবার উপর মার টান বেশি। সংসারে বাবাই ছিল মার নির্ভর। অক্ষম দুর্গত বাবার উপর সংসারের বোঝা চাপানো থাক, মা এটা সহ্য করতে পারত না। মার মুখ ছিল ধারালো, শাসন ছিল ভীষণ, বদরাগী মানুষও ছিল মা। কলেজে পড়তে ঢুকেই টিউশনি নিতে হলো। এবেলা ওবেলা দুটো বাচ্চা পড়াতে হতো।
সেই টাকায় নিজের কলেজের খরচা, গাড়ি ভাড়া, খাতাপত্র। বাবা তখনও স্কুলের সঙ্গে কোনো রকমের সম্পর্ক বজায় রেখেছে। বাড়িতে ঝি নেই, চাকর বাকর বলতে পার্বতী। বাজার যাও, লন্ড্রিতে যাও, ডাক্তার ওষুধ করতে হলেও তুমিও যাও। বৃষ্টিতে বাসন মাজার দরকার হলে ভিজে গায়ে কলতলায় বসতে হবে, ঘর মুছতেও সে। এইভাবেই চলছিল। শেষে বাবা একেবারে অথর্ব হয়ে পড়ল। পায়ের জন্য হোক বা অন্য কারণে হোক, শরীরের কৃশতা বাবাকে একেবারে বিছানায় শুইয়ে ফেলল। স্কুল আর খাতির করল না। ততদিনে পার্বতী কলেজের অনেকটা এগিয়ে গেছে। এবার অন্য টিউশনি, সেই সঙ্গে কিছু উড়ো কাজ, তারপর চাকরি। যখন চাকরিতে ঢুকেছে স্কুলের, বিএ পাশ করে ফেলেছে, তখন মহিপতি তার যথেষ্ট চেনাশোনা হয়ে গেছে। পরিচয় হয়েছিল কেতকী মারফত। কেতকী তার বন্ধু ছিল। মহিপতি তখন পড়ুয়া নয়, কিসের একটা চাকরি করছে ভালো। দেখতে শুনতে সুন্দর, কথাবার্তা ঝরঝরে, আলাপ করলে মন খুশি হয়ে ওঠে। মহিপতির সঙ্গে বছর 2 ঘোরাফেরা মাখামাখি করে পার্বতী ধারণা করে নিল মহিপতি তার ভবিষ্যৎ। পার্বতীর তরফ থেকে কোনো দোষ ছিল না। কৈশোরের শেষ থেকে যৌবনের প্রারম্ভ পর্যন্ত সে সংসারের যে চাপ সহ্য করছিল, তাতে তার মন বয়সের কোনো খোলা জানলায় গিয়ে দুদণ্ড দাঁড়াতে পারেনি। তার সমবয়সী ও বন্ধুরা কত কী করছে, করার সুযোগ পাচ্ছে, তাদের মন কত রকম সুখে স্বপ্নে আচ্ছন্ন হয়ে আছে, অথচ পার্বতীর বেলায় কেন এসব থাকবে না? মহিপতিকে দেখে পার্বতী প্রথমটায় অত আশা করেনি। ভেবেছিল এ তার জন্যে নয়। পরে দেখল মানুষটি সেরকম নয়, পার্বতীকে উপেক্ষা করছে না। পার্বতী ভরসা পেল, ভালোবেসে ফেলল কখন। শেষে তার দাবি বাড়ল, বলল, আমরা বিয়ে করব। মহিপতি রাজি ছিল না। পার্বতী তখন অন্ধ, ব্যাকুল। বাড়িতে তার ততদিনে একটা প্রতিষ্ঠা হয়েছে, চাকরি করে, তার উপার্জনে সংসার চলে। বাবা সেকেলে গোঁড়া মানুষ, মা বদরাগী স্বার্থ সচেতন মেয়ে। বিয়েটা আপাতত সামাজিকভাবে হওয়ার বাধা ছিল, বাবা মা রাজি হতো না। অথচ অপেক্ষা করার ধৈর্য পার্বতীর নেই। সে ভেবেছিল আজ মা বাবার যা আপত্তি, কাল সে আপত্তি থাকবে না, ওরা হজম করে নেবে। আজকাল কে আর বামুন কায়স্থ নিয়ে মাথা ঘামায়? আসলে ভয় মার অন্য জায়গায়। রোজগেরে মেয়ে বিয়ে করলে হাতের বাইরে চলে যাবে। মেয়ের ওপর এখন যে দাবি অধিকার মা বাপ হিসেবে, মেয়ের বিয়ে হয়ে গেলে সে অধিকার থাকবে না, মুখের ওপর তুড়ি দিয়ে মেরে চলে যাবে। এই আপত্তিটা বা ভয়টা মা ওই জাত বংশের আড়ালে রেখে আপত্তি তুলত, ঝগড়াঝাঁটি করত, অশান্তি হতো সংসারে। পার্বতী তা চায়নি। ভেবেছিল বিয়েটা গোপনে সেরে রাখুক, তারপর ক্রমশই সে উল্টো চাপ দিয়ে মা বাবাকে হাতের মুঠোয় টেনে নিয়ে কাজ গুছিয়ে ফেলবে। বিয়ের ঝোঁকটা পার্বতীকে এমন পেয়ে বসেছিল যে মনে হতো পার্বতী তার ভবিষ্যতের ভিতটা পাকা করে রাখতে চায়। তার এই ঝোঁক অনেকটা ছেলে মানুষই, তবু এর মধ্যে তার হিসেবিপনা ছিল। সে নিশ্চিত হতে চাইছিল। কাঙালের ধনী বলো আর লোভীই বলো, পার্বতী তার নাগালের বাইরে কিছু যেতে দেবে না বলেই পাগল হয়ে গিয়েছিল যেন। তাছাড়া পার্বতী এসব ব্যাপারে খানিকটা খেয়ালি, খানিকটা কল্পনাপ্রবণ, স্বপ্নালু ছিল। মনে মনে সে রোমাঞ্চ অনুভবের খেলা খেলত। বিয়ের সময় সে বোধহয় ভেবে মজা পাচ্ছিল যে সকলের চোখের আড়ালে তারা, সে আর মহিপতি, যুগ্ম ও দাম্পত্য জীবনের শরিক হয়ে থাকবে। আর বাইরে সমাজের কাছে যুবক যুবতী, প্রেমিক প্রেমিকা। এই ধাঁধা কিছুদিন বেশ চলবে, তারপর একদিন সব ধাঁধা পরিষ্কার। ও মা, সিঁথিতে সিঁদুর, কপালে টিপ, হাতে শাঁখা, ওদিকে জোড়া বিছানা, বালিশ, এক ঘর এক খাট, তবে বুঝি বিয়ে হয়ে গেল। ভাবলে হেসে লুটোপুটি খেত পার্বতী। এর সঙ্গে আরও একটু ছিল, সচেতনভাবে হয়তো পার্বতী বোঝেনি।
সংসারে সে যত বোঝা ভার দায় দায়িত্ব পেয়েছে, কাঠিন্য দেখেছে, তার কণামাত্র ভালোবাসা মমতা স্নেহ পায়নি বা অনুভব করেনি। পার্বতী এসব পাবে কিনা তারও স্থিরতা ছিল না। কাজেই সে যা পাচ্ছে তা তাড়াতাড়ি পেতে ব্যাকুল হয়ে উঠেছিল। বিয়েটা হলো লুকিয়ে, রেজিস্ট্রি অফিসে গিয়ে। মহিপতি দুজন সঙ্গী এনেছিল, পার্বতী বলেছিল আনতে, আর পার্বতীর ছিল একজন। বিয়ের পর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া হলো। সঙ্গীরা বিদায় নিল। রাস্তায় নেমে দেখা গেল দুপুরের আবহাওয়া থমথমে, কালবৈশাখী উঠবে যেন। বৈশাখের আকাশ কেমন ঘোলাটে। পার্বতী বলল, আমার করাত ঘুম নেই, চলো তোমার বাড়ি, ঘুমোবো। মহিপতি একা থাকত, বলল, চলো। মহিপতির বাড়িতে এসে ঘরদোর ভেজিয়ে পার্বতী বিছানায় শুয়ে পড়ল। বলল, আর কি, এসো, শো। খুব বৃষ্টি হোক, ঝড় হোক, সন্ধেবেলায় জলে ভিজতে ভিজতে আমায় বাড়ি পৌঁছে দিও, তাহলেই হবে। এখন তো তোমারই দায়। বলে পার্বতী হাসল। মহিপতিও এসে বিছানায় শুল। যখন ঘুম ভাঙল তখন অন্ধকার। পার্বতী বৃষ্টির শব্দ শুনছিল। মহিপতি তখনও ঘুমিয়ে। শাড়ি জামা গুছিয়ে পার্বতী মহিপতিকে নাড়া দিয়ে ডাকল, এই শুনছ, ওঠো, সন্ধে হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, ওঠো, আমায় বাড়ি পৌঁছে দাও। মহিপতি সেদিন বাড়ি পৌঁছে দিয়েছিল। তারপরেও অনেক দিন, শেষে একদিন আর এলো না। মহিপতি হঠাৎ রাতারাতি কোথায় পালিয়ে গেল। পার্বতী অপেক্ষায় থাকল, প্রত্যাশায় থাকল, চিন্তা ও উদ্বেগ নিয়ে থাকল। মহিপতি আর এলো না।